শেয়ার দিই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ক্যারিয়ার ম্যাপ স্টুডিও থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনাদের সাথে আমরা গতকালকে হয়ে যাওয়া যে পরীক্ষাটি খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক এর গণিতের অংশটুকু আপনাদের সাথে আজকে আলোচনা করব। আমরা একটু দেখতে চাই আমাদের সাথে কারা কারা আছেন, একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিন এবং আমার সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। আজকে আমরা যে কয়েকটা ম্যাথ আপনার খাদ্য অধিদপ্তর পরীক্ষা আসছিল, এর মধ্যে কিছু কিছু ম্যাথ কিন্তু বেশ মজারও আছে বটে। আর যারা আমার ক্লাসগুলো করেছিলেন ম্যাথমেটিক্সের, বিশেষ করে আমাদের এনটিএস এবং প্রাইমারি যে বেচগুলো আছে সেগুলোতে যারা ক্লাস করেছিলেন, আমি দেখলাম যে যতটুকু পর্যন্ত পড়ালাম তার মধ্যে থেকেই সব আপনি পেয়েছেন এখানে। তো আসেন আমরা একটু দেখি। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই, এখানে ওয়াই আর এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার এর লসাগুটা বের করতে বলা হয়েছে। তাহলে খেয়াল করে দেখেন, আমরা যদি এখানে বলি আমাদের প্রথম যে পদ সেটা এখানে কি দেখতে পাচ্ছি, এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই। তো এটাকে যদি আমরা একটু ভাঙতে পারি, সেটা কি এক্স স্কোয়ারটা কমন নিতে পারি, তাহলে কি থাকে এখানে ভাগ করলে এক্স স্কোয়ার দিয়ে এক্স কিউবকে এক্স থাকে আর এখানে থাকে হচ্ছে ওয়াই। ওকে, এবার আমরা একটু দ্বিতীয় পদে আসি। দ্বিতীয় পদটা আমাদের কি আছে, এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার। কেমন? তো এখান থেকে কি কমন যাচ্ছে, আমরা এখান থেকে যেটা কমন পাচ্ছি সেটা হচ্ছে এক্স ওয়াই কমন যাচ্ছে, তাহলে এখানে আমার কি থাকে এক্স প্লাস ওয়াই। ওকে, এবার আমরা লসাগু বলতে কি বুঝি আসলে, লসাগু আমি আপনাদের আমার ক্লাসগুলোতে অনেকবারে বলেছি যে কয়েক ভাবে আমরা লসাগু চিন্তা করতে পারি। তার মধ্যে এইটা আমরা কিভাবে করব, কমন আনকমন উৎপাদকের গুণফলকে আমরা লসাগু বলি। তাহলে খেয়াল করে দেখেন তো, এইখানে আমার কি আছে, এক্স স্কোয়ার আছে আর এখানে কি আছে, এক্স আছে। তাহলে এই দুইটার থেকে আমরা কোনটা নিলেই হয়, এক্স স্কোয়ার নিলেই হয়। কেন? আমি যদি এক্স স্কোয়ারটাকে ভাঙি তাহলে এক্স ইন্টু এক্স হচ্ছে, তাহলে এখানে একটা এক্স আর এখানে একটা এক্স, দুইটা থেকে একটা কমন নিয়ে নিলাম। কেমন? তো আমরা কি বলেছিলাম, কমন আনকমন উৎপাদকের গুণফল। তাহলে আরো একটা আনকমন এক্স রয়ে গেল, তো সেইটাও আমার এখানে নিয়ে আসতে হবে। এবার আসেন আর কি আছে, আমরা এই ওয়াইটাকে আনকমন দেখতে পাচ্ছি, তার মানে আমাকে ওয়াইটাকেও নিয়ে আসতে হবে ইনটু, তারপরে কি দেখতে পাচ্ছি এখানে এক্স প্লাস ওয়াই, এখানেও এক্স প্লাস ওয়াই, দুইটা পদে এক্স প্লাস ওয়াই কমন আছে, তার মানে একটা নিব। তাহলে এখানে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই। আমি একটু ভেঙেই বলছি, যদিও এইগুলো চোখে চোখে ক্যালকুলেশন করে ফেলা যায় খাতা কলম ছাড়া। এক্স আর এক্স গুণ করলে কি হবে, এক্স স্কোয়ার আর এখানে ওয়াই ইনটু এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, তাহলে এইটা কোথায় আছে, অপশন খ তে আছে। খুবই সিম্পল, এবং এই ধরনের কোশ্চেন গুলো এসে থাকে বিসিএস প্রাইমারি এনটিএস যারা দিতে যাচ্ছেন তাদের জন্য। লসাগুর যে বীজগণিতের যে লসাগুগুলো ম্যাথগুলো আছে, এগুলো কিন্তু এই টাইপের কোশ্চেন গুলো আপনার পরীক্ষায় বেশি পাবেন। এবার আসেন পরে কি বলছে, যে তিনটি চৌবাচ্চা, কি বলছে, একটি চৌবাচ্চা তিনটি নল দিয়ে যথাক্রমে 8, 12, 24 ঘন্টায় পূর্ণ হতে পারে। ফাইন, তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি 3/4 অংশ পূর্ণ হতে কত সময় লাগে? ইয়েস, এইটা বলা যায় একটা ভালোই কনসেপচুয়াল একটা ম্যাথ। ঠিক আছে, এটা খুব সুন্দর একটা ম্যাথ বটে, একটু কঠিনও হতে পারে লিটল বিট। যারা একটু অ্যামেচার তাদের জন্য এই ম্যাথটা একটু কঠিন হতে পারে। দেখেন এই কোয়েশ্চনটা যদি আমি সমীকরণ দিয়ে করি, যারা আমার টাইম এন্ড ওয়ার্কের ক্লাস করেছেন ব্যাংকগুলোতে তারা জানেন যে আমরা এই ম্যাথগুলো সমীকরণে কত সহজে করে ফেলতে পারি।
আউট অফ দ্য বক্স আরো ক্যালকুলেশন আছে অনেক। আমরা সমীকরণ দিয়ে যদি চিন্তা করি, এমনটা চিন্তা করি যে তিনটা নল যদি একসাথে কাজ করে তাহলে এক্স মিনিটে বা এক্স ঘন্টায়, যেহেতু বলছে এক্স ঘন্টায় পূর্ণ করতে পারে। আচ্ছা, তাহলে প্রথম নল একা যদি কাজ করে, তাহলে ধরেন এই হচ্ছে একটা আমাদের চৌবাচ্চা, এটার মধ্যে তিনটা নল আছে, এই একটা নল, আর ধরেন এই একটা নল, এই হচ্ছে আরেকটি নল। এই নলটি একা কাজ করলে 8 ঘন্টায় পূর্ণ করতে পারে, এই একা কাজ করলে 12 ঘন্টায় পারে, ও একা কাজ করলে 24 ঘন্টায় পূর্ণ করতে পারে। এখন আমি যদি বলি যে এই প্রথম নলটি ও যদি 1 ঘন্টা কাজ করে, সে কতটুকু কাজ করবে? 8-এর 1 অংশ কাজ করবে। আবার আমি যদি বলি এই দ্বিতীয় নলটি সে একা কাজ করলে কতটুকু করবে? সিঙ্গেলে একা করলে 12 ঘন্টায় পূর্ণ করতে পারে, তাহলে সে 1 ঘন্টায় কতটুকু করবে? 1/12। ঠিক একই ভাবে আমি যদি তৃতীয় নলের কথা বলি, সে একা করলে 24 ঘন্টায় পূর্ণ করতে পারে, তাহলে সে 1 ঘন্টায় কতটুকু পূর্ণ করবে? নিশ্চয়ই এতটুকু বলবো। এখন আসেন, আমরা 1 ঘন্টায় না, আমরা কি জানতে চাচ্ছি? পুরো ট্যাঙ্কটা তিনটা নল একসাথে পূর্ণ করতে কত সময় লাগবে? আপাতত এটা জানি। আমরা ধরে নিলাম যে x ঘন্টা সময় লাগবে। তার মানে প্রথম নল একা কাজ করলে 8 ঘন্টায়, দ্বিতীয় নল একা কাজ করলে 12 ঘন্টায়, তৃতীয় নল একা কাজ করলে আমরা বলছি কত? 24 ঘন্টায়। এবং তারা তিনজন একসাথে কাজ করবে কয় ঘন্টা? সাপোজ আমরা ধরে নিলাম তিনটি নল একসাথে কাজ করলে ট্যাঙ্কটা পূর্ণ হয়ে যাবে x ঘন্টায়। তার মানে এই প্রথম নলে x ঘন্টা কাজ করবে, দ্বিতীয় নলে x ঘন্টা কাজ করবে, তৃতীয় নলে x ঘন্টা কাজ করবে। আলটিমেটলি কি হবে? ফলাফলটা কি? এই যে ঘটনাটা ঘটলো, এটার পর আমাদের ফলাফলটা কি? ফলাফলটা হলো ট্যাঙ্কটি পূর্ণ হয়ে যাবে। পূর্ণ হয়ে যাওয়া মানে হচ্ছে এখানে 1 বোঝাবে। 1 মানে আসলে কি? 1 মানে হলো ওই পুরো ট্যাঙ্কটাকে বোঝানো হচ্ছে বা পুরো কাজটাকে বোঝানো হচ্ছে। এই তো শেষ। এইবার আমি জানি এই ক্যালকুলেশনটা অনেকেই বুঝবেন না, কারণ আমি তো অ্যাডভান্স ক্যালকুলেশন দেখাচ্ছি এখানে। আরো এর আগে ব্রেকডাউনে আরো অনেক কথা আছে সমীকরণ সহজে বোঝার জন্য। তাহলে এখানে আমাদের লসাগুটা কি চাই? 24 লসাগু চাই। তাহলে এখানে থাকে 3, আর এখানে থাকে 2, আর এখানে থাকে x, দ্যাট মিন্স 1। এবার আমরা যদি ক্যালকুলেশন করি, আমাদের উপরে থাকে 3 6x, আর নিচে হচ্ছে কত? 24 ইকুয়াল হচ্ছে এখানে 1। আমরা 4 6 দিয়ে কাটলে এখানে 4, অতএব আর গুণ করলে x এর ভ্যালুটা পাচ্ছি কত? 4। তার মানে পুরো ট্যাঙ্কটা পূর্ণ হতে তিনটা নল একসাথে যদি কাজ করে তাহলে 4 ঘন্টা সময় লাগবে, আমাদের কাছে সেটা বলা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, ওই ট্যাঙ্ক এর আসলে পুরোটা পূর্ণ করার দরকার নাই। তারা আসলে কি বলছে? ওই ট্যাঙ্কটাকে যদি 4-এর 3 অংশ, এই কথার অর্থ হলো ওই ট্যাঙ্কটাকে যদি 4টা ভাগে ভাগ করেন, তার 3টা ভাগ পূর্ণ হইতে কত সময় লাগবে, আমাদের কাছে সেটা জানতে চাওয়া হয়েছে। তার মানে আমরা যদি এই ট্যাঙ্কটাকে এইভাবে চিন্তা করি যে আমাদের ট্যাঙ্কটি 4-এর 3 অংশ পূর্ণ হবে, 4-এর 3 অংশ পূর্ণ করব, তাহলে পুরো অংশ পূর্ণ করতে লাগে 4 ঘন্টা। তাহলে 4-এর 3 অংশ পূর্ণ করতে কয় ঘন্টা লাগবে? নিশ্চয়ই 3 ঘন্টা লাগবে। বোঝা গেল নিশ্চয়ই। আমরা যদি একটু সমীকরণের মতো করে চিন্তা করি খুব দ্রুত, তাহলে কি বলছি? পুরো ট্যাঙ্কটা পূর্ণ করতে লাগে কয় ঘন্টা? 4 ঘন্টা। তাহলে ট্যাঙ্কটা সম্পূর্ণ পূর্ণ করার দরকার নাই, 4-এর 3 অংশ পূর্ণ করতে কয় ঘন্টা লাগছে? তার মানে 4 4 করে দেই, তার মানে 3 ঘন্টা লাগছে। ইয়েস, তাহলে আমাদের আনসারটি কি হবে? অপশন ক। আমি জানি এই যে ইকুয়েশন ফরম্যাটটা আপনাদের কাছে অনেকেরই কঠিন লেগেছে, এটা খুব একটা সহজ লাগেনি অনেকের সাথে। আমার মনে হচ্ছে যে এই ইকুয়েশন ফরম্যাট ঠিক আছে, ওকে, সমস্যা নাই। এটা আবার এইভাবেও চিন্তা করা যায় যে ধরেন এখানে আমাদের লসাগুটা কি হবে? 8 12 24 যে লসাগু, সেটাকে ওই ট্যাঙ্ক এর ধারণ ক্ষমতা ধরে নিলাম। ওই ট্যাঙ্কের ধারণ ক্ষমতা আমরা ধরে নিলাম 24 ইউনিট লিটার পানি ধারণ করে সাপোজ। তো এখন আপনি যদি প্রথম নল একা কাজ করে, তাহলে সেই ট্যাঙ্কটা নাকি কয় ঘন্টায় পূর্ণ হয়? 8 ঘন্টায় পূর্ণ হয়। তাহলে 1 ঘন্টায় কতটুকু করবে? 3 8 24, মানে 1 ঘন্টায় 24 ইউনিট পূর্ণ করবে। আবার দ্বিতীয় নল দ্বারা যদি কাজ করে, দ্বিতীয় নল একা কাজ করলে 12 ঘন্টায় এই ট্যাঙ্কটা পূর্ণ করতে পারে, তার মানে 24 ইউনিট পানি ভরতে লাগে 12 ঘন্টা। তাহলে 1 ঘন্টায় কত ইউনিট পানি ভরবে? 24 কে 12 দিয়ে ভাগ করলে কত? 2 ইউনিট লিটার পানি ভরবে, 2 ইউনিট পানি ভরবে। তৃতীয় নল দ্বারা যদি কাজ করে, তাহলে এই ট্যাঙ্ক একা পূর্ণ হইতে সময় লাগে 24 ঘন্টা। তাহলে 24 ইউনিট লিটার পানি, 24 ইউনিট পানি ভরতে 1 ঘন্টায় কতটুকু সে ভরবে? 1 ইউনিট পানি ভরবে। তাহলে এখানে 1 ঘন্টায়
তিনটা ট্যাঙ্ক মিলে 1 ঘন্টায় কত ইউনিট পানি পূর্ণ করবে? 6 ইউনিট পানি পূর্ণ করবে। তার মানে তিনটা ট্যাঙ্ক, তিনটা পাইপ বা নল একসাথে কাজ করলে ওই ট্যাঙ্কের পূর্ণ করতে যে সময়টা লাগবে, যে ইউনিট পানি পূর্ণ করবে, সেটা হচ্ছে 6 ইউনিট পানি পূর্ণ করবে। তাহলে পুরো 24 ইউনিট পানি পূর্ণ করতে কত ঘন্টা সময় লাগবে? যদি তারা 1 ঘন্টায় করে 6 ইউনিট, তিনটা নল মিলে 1 ঘন্টায় যদি 6 ইউনিট পূর্ণ করে, তাহলে 24 ইউনিট পূর্ণ করতে কয় ঘন্টা লাগবে? 4 ঘন্টা লাগবে। ফাইন। তার মানে আমার তো পুরাটা পূর্ণ করার দরকার নাই, ওই ট্যাঙ্ক যা আছে তার 4/3 অংশ পূর্ণ করতে তাহলে কত সময় লাগবে? 3 ঘন্টা। এখানে আরো ক্যালকুলেশন আছে, তবে সবচেয়ে সহজ, সুন্দর, সময় কম লাগে সেটা হচ্ছে সমীকরণ। তবে কম সময়ে যদি করতে চান তাহলে সমীকরণের বেসিকটা আগে বুঝে আসতে হবে, যে এই সমীকরণগুলো যে ফ্র্যাকশন মেথডে করলাম সেটার ভগ্নাংশের হর কি হয় আর লব কি হয় সেটা আগে জানতে হবে। তার জন্য আমাদের বেসিক ক্লাসগুলো খুবই জরুরি। ওকে, আমরা পরে দেখি কি বলছে। 28 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত? হ্যাঁ, আমি জানি এই ম্যাথটাই কনফিউজিং বা ভুল ম্যাথ ছিল একদম খাঁটি বাংলায় বলতে গেলে। এখানে 28 জায়গায় মনে হয় প্রশ্নে 24 ছিল বাংলায়, তাই না? তো 24 যদি হয় তাহলে আসলে ওই প্রশ্নের যে উত্তরটা ছিল না। আর যদি আমরা 28 ধরে কাজ করি, হয়তো এটা প্রিন্টিং মিস্টেক হতে পারে, যদি 28 ধরে কাজ করি তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল কি হবে? আমরা নর্মালি তো সবাই জানি যে বৃত্তের ক্ষেত্রফল মানে কি? পাই আর স্কয়ার। তাহলে সেই বৃত্তটা যদি অর্ধবৃত্ত হয় তাহলে তার ক্ষেত্রফল কি হবে? অর্ধবৃত্তের ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ারের অর্ধেক, তার মানে হাফ ইন্টু পাই আর স্কয়ার। এবার আমরা মান বসায় দিই, হাফ ইন্টু পায়ের মানটা বসিয়ে দিই 22/7, আর আমরা ফ্র্যাকশনে বসাচ্ছি পায়ের মান, কারণ রেডিয়াস বা ব্যাসার্ধের মান যেভাবে দেওয়া আছে 28 দেওয়া আছে, তার মানে 28 সংখ্যাটা কিন্তু 7-এর গুণিতক, তাই পায়ের মান 22/7 বসাইছে। আর যদি এইখানে রেডিয়াসটা 7-এর গুণিতক না থাকতো তাহলে আমি পাই রেখে দিতাম, বা প্রশ্নেও দেখতেন যে তখন অপশনে পাই দিয়ে অ্যান্সার বলতো, আদারওয়াইজ ক্যালকুলেশন করতে অনেক সময় বেশি লাগতো। আচ্ছা, আমরা যদি এটা কেটে দেই তাহলে এখানে 11, আর আমরা পরে ক্যালকুলেশনটা আসি, তাহলে উপরে আমরা 11, নিচে 7 পাচ্ছি, আবার এখানে 28 ইন্টু 28, তাই তো? স্কোয়ার করি তাহলে 4 সাথে কত? 28, তাহলে এখানে 4। তো এবার আমরা একটু ক্যালকুলেশন করি। 11 দিয়ে গুণ না করি, বরং 11 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করা সহজ, তাহলে আমরা 4 আর 28 আগে গুণ করে ফেলি, 11টাকে আলাদা রেখে দিই। তাহলে 4 8 32, 2 হাতে 3, 4 দুগুণে 8 আর 3 11। এবার 112কে 11 দিয়ে গুণ করা কিন্তু খুব সহজ, ঠিক আছে? তো 1 আর 1 গুণ করলে কত হবে? 1 আর 2 গুণ করলে কত হবে? 2। এই 2 আর 1 যোগ করলে কত হবে? 3। এগুলো হলো 11 দিয়ে কোনো সংখ্যাকে সহজ পদ্ধতিতে গুণ করার ওয়ে। এই 1 আর 1 যোগ করলে কি হবে? 2। তারপরে এই 1 আর এই 1 গুণ করলে কি হবে? 1। তার মানে এইখানে আমরা দেখতে পাচ্ছি 1232 বা 1232 বর্গ সেন্টিমিটার। এমন কোথাও আছে? 1232 বর্গ সেন্টিমিটার, অপশন ঘ। আবারও বলছি, কোশ্চেনটা একটু ভুল ছিল। এবার আসেন আমরা পরে দেখি কি আছে। 143 টাকাকে 2:4:5 অনুপাতে ভাগ করলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত? আমি কয়েকদিন আগেও আমাদের প্রাইমারি বেসগুলোতে এই কোশ্চেনটা করাচ্ছিলাম, যে ম্যাথগুলো আপনি কিভাবে করবেন, তাদের হুবহু কমন চলে আসছে। এটা খুব সহজ ওয়ে হলো, তারা বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য বের করতে বলছে। তার মানে আপনি এখানে 200, এখানে কি বলছে? 143 যে সংখ্যাটা আছে সেটাকে আপনি ভাগ করবেন আসলে কয় ভাগে? 2, 4 আর এখানে কত? 5, 11। তার মানে 11টা ভাগে ভাগ করবেন। তার মধ্যে বৃহত্তম অংশ এবং ক্ষুদ্রতম অংশের পার্থক্যটাই আমাদের কাছে জানতে চাইছে। তো ইন্ডিভিজুয়ালি বৃহত্তম অংশ, ইন্ডিভিজুয়ালি ক্ষুদ্রতম অংশ বের করে তারপরে বিয়োগ করা সময়ের ব্যাপার না, দরকার কি আমরা একটু টাইম সেভ করি। সেটা কেমন? আমরা এই 143 যে সংখ্যাটা আছে, এই 143 সংখ্যাটাকে তাদের অনুপাতদের যোগফল দিয়ে ভাগ করি, 2, 4 আর কত? 5। তার মানে 11টা ভাগে ভাগ করি। ভাগ করে এবার বৃহত্তর যে অনুপাত আর ক্ষুদ্রতর যে অনুপাত, এই দুইটা বিয়োগ করে দিই, তাহলে তো বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফলটা বের হয়ে আসবে। আমি যদি ইন্ডিভিজুয়ালি 5 অংশ, ইন্ডিভিজুয়ালি 2 অংশ বের করে তারপরে বিয়োগ করতে গেলে সময়ের ব্যাপার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তো এবার আমাদের এখানে কত হবে? 5, 11, আর এখানে হবে হচ্ছে কত? 3, আর এখানে
143, 11 কে 11, তাহলে থাকে হচ্ছে কত 3 33, 3 11 33, আর এই 3 এবং 13 গুণ করলে 3 13 কত 39, আমাদের শেষ। খুব সিম্পল হইতে বের হয়ে গেল। এখন কেউ যদি মনে করেন আপনি এখানে 5 অংশ বের করবেন, দ্যাট মিন্স এটা, হ্যাঁ 2 4 5, তারপরে 143 বের করে বিয়োগ করে দিবেন, হ্যাঁ 2 হ্যাঁ 4 5 2 143, এগুলো বেশ সময়ের ব্যাপার, কি দরকার। আশা করি বুঝতে পেরেছেন যে এই কনসেপ্টের ম্যাথ গুলো আসলে আমরা আরো দ্রুত করে ফেলতে পারি। আসেন তাহলে আমরা দেখি, অনেকে আনসার করেছেন 39, ওকে ফাইন, থ্যাংক ইউ। আসেন আমরা পরে দেখি কি বলছে। 7, 15 এবং 8 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট ত্রিভুজ কি হবে? আমার যারা ত্রিভুজের ক্লাস করেছেন তারা নিশ্চয়ই জানেন আমি আমার সমকোণী ত্রিভুজের দুইটার কথা তো বারবারই বলি, আপনি জাস্ট এই দুইটা আলাদা করে মুখস্থ রাখবেন, বাকিগুলো আমি মুখস্থ করতে বলি না। কি দুইটা? একটা হচ্ছে 8, 15, 17 এই অনুপাতটা, আরেকটা আমি বলে থাকি সেটা হচ্ছে 20, 21 এবং 29। আমি বারবার বলে থাকি এই দুইটা স্পেশাল অনুপাত জাস্ট একটু মুখস্থ রাখবেন কষ্ট করে। আর বাকি সমকোণী ত্রিভুজের যত অনুপাত আছে সেইগুলা কিভাবে কত সহজে মনে রাখা যায়, তার বেসিক যে টিক্স গুলো, সেইগুলো মানে ফান্ডামেন্টাল টিক্স যেগুলো একদম মৌলিক কথা যেগুলো, সেগুলো আমি সমকোণী ক্লাসে অনেকবার বলেছি। যারা আমার ক্লাস করেছেন সমকোণী ত্রিভুজে তারা এই বিষয়টা নিশ্চয়ই জানেন। 39, ওকে। তাহলে এটা কি ধরনের ত্রিভুজ হবে? আসলে এইটা যে ধরনের ত্রিভুজ হবে, এখানে দেখেন প্রথম কথা, এখানে কি বিষমবাহু ত্রিভুজ আছে? অপশনে কিন্তু বিষমবাহু ত্রিভুজ নাই, এটা আপনি হুট করে বিষমবাহু ত্রিভুজ বলে দিবেন। তার মানে এটা আসলে সমকোণী ত্রিভুজ। কেন? কারণ 8, 15 এবং 17 কি হয়? সমকোণী ত্রিভুজ হয়। তাহলে এটা যদি 17 হয়, এটা যদি 8 হয়, আর এটা কি 15, তাহলে সমকোণী ত্রিভুজের যে বেসিক প্রপার্টিস, প্রতিভুজের উপর বর্গ সমান অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান, এটা দেখবেন যে উভয় পাশ মিলে যাবে। তো কিছু কিছু জায়গা আছে আপনার পরীক্ষার হলে ভালো করতে গেলে কিছু কিছু জায়গা এক্সেপশনাল, সেগুলো একটু মুখস্থ করাটা আপনার টাইম সেভ করার জন্য খুবই ভালো, ঠিক আছে? আর যেগুলো আপনার এই কাজগুলো করবে না সেগুলো তো আমরা ক্লাসে খুব সুন্দর করে বলেই দিই। ওকে, এবার দেখেন কি বলছে। যদি বলেন, এর আগে একটা কোশ্চেনের কথা বলছিলাম নল চৌবাচ্চা, আর এখানে আরেকটা কোশ্চেন দেখতে পাচ্ছি। এই দুইটা কোশ্চেনই ছিল একটু ক্রিটিক্যাল অনেকের জন্য, ঠিক আছে? এবং এইগুলো তো বিগত সালের কোশ্চেন, বারবারই পরীক্ষা আসছে, যারা একটু পড়াশোনা করেন তারা এগুলো জানেন। তো এখানে কি বলছে দেখেন, টাকায়, টাকায় মানে হলো 1 টাকা, ঠিক আছে? টাকায়, এই কথার অর্থ হলো 1 টাকায়। ওকে, 1 ডজন, 1 ডজন মানে হলো 12টি। 1 ডজন বড়ই বিক্রি করায় 25% ক্ষতি হয়। তার মানে আমি তো অনেক বলেছি আমার ক্লাসগুলোতে, 25% ক্ষতিতে বলেন তো বিক্রয় মূল্যের পার্সেন্টেজ কত? আপনারা নিশ্চয়ই বলেন 100 - 25, দ্যাট মিন্স 75%। তার মানে 25% ক্ষতিতে বিক্রয় মূল্যের পার্সেন্টেজ হবে 75%। তার মানে বিক্রয় মূল্যের পার্সেন্টেজ কত? 75%। এখন টাকায় 1 ডজন বিক্রি করে, তার মানে 75%, তার মানে বিক্রয় মূল্যকে 1 টাকা বলা যায় না? তার মানে এই 75% এর ভ্যালুই কত টাকা? 1 টাকা। 75% এর ভ্যালুই হচ্ছে 1 টাকা। কেন? কারণ আমরা বারবার বলেছি 25% ক্ষতিতে বিক্রয় মূল্যের পার্সেন্টেজটা কত? বিক্রয় মূল্যের পার্সেন্টেজ হবে 100 - 25%, দ্যাট মিন্স 75%। যদি বলতো 25% লাভে বিক্রয় মূল্যের পার্সেন্টেজ কত, তাহলে 125% হইতো। তার মানে আমার বিক্রয় মূল্যের পার্সেন্টেজ হচ্ছে 75%, আর 25% ক্ষতিতে আপনি কয় টাকা? 1 টাকা। তার মানে আপনার 75% এর ভ্যালুটা আসলে এক্স্যাক্টলি বলে দেওয়া আছে কয় টাকা? 1 টাকা। আমি একটু ভেঙে বলছি, এখানে আরো সুন্দর কথা আছে। এবার আসেন 50% লাভ করতে হলে টাকায়, টাকায় মানে কি 1 টাকায় 50% লাভ করতে হলে টাকায় কয়টি বড়ই বিক্রি করতে হবে? এবার আসেন 50% লাভে বিক্রয় মূল্যের পার্সেন্টেজ কত? নিশ্চয়ই বলবেন 150%, ঠিক আছে? কত? 150%। খেয়াল করে দেখেন, 150%। তার মানে 150%, 50% লাভ করতে হলে টাকায়, টাকায় মানে 1 টাকায় কয়টি বড়ই বিক্রি করতে হবে সেটি জানতে চাওয়া হয়েছে। তাহলে একটু খেয়াল করে দেখেন তো, 75% এর ভ্যালু যদি 1 টাকা হয়, তাহলে 150% এর ভ্যালু কত?
তার মানে যারা একটু অ্যাডভান্স তারা একটু বুঝবে যে আসলে 75-এর গুণিতক হইতো 150, তার মানে কয় গুণ? 2 গুণ। তাহলে এই 150%-এর ভ্যালু এখান দিয়েও 2 গুণ করে দিই, তাহলে কত দাঁড়ায়? সেটা 2 টাকা দাঁড়ায় না? তার মানে 150%-এর ভ্যালু এক্স্যাক্টলি কয় টাকা? বিক্রয় মূল্যটা কয় টাকা বলা যাবে? 2 টাকা। তার মানে 150%-এর ভ্যালু কয় টাকা পাইছি? 2 টাকা। তাহলে 150% মানে কি? বিক্রয় মূল্যের পার্সেন্টেজ, আর সেই পার্সেন্টেজের ভ্যালু কত? 2 টাকা। তার মানে 50% লাভ করতে হলে বিক্রয় মূল্য কয় টাকা? 2 টাকা। 2 টাকায় আপনি কয়টা বিক্রি করবেন? দেখেন, আপনি 1 টাকায় বিক্রি করছেন কয়টা? 1 টাকায় আমরা বিক্রি করছি, 1 টাকায় আমরা 1 টাকায় বিক্রি করছি 12টি, তাই না? আমাদের কাছে কয়টি জানতে চাইছে। তার মানে আমরা এইটা বলতে পারি যে 1 টাকায় আমরা বিক্রি করছি এখানে কয়টি? 12টি। 1 ডজন মানে কি? 12টি। তার মানে আমাদের 2 টাকায় কয়টি বিক্রি করতে হবে? সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে 2 টাকায় আমাদের আসলে বিক্রি করতে হবে 12 এর অর্ধেক, তার মানে কয়টি? 6টি। খুব সহজ করে যদি আমরা বলি 6টি বিক্রি করতে হবে। তাহলে খেয়াল করে দেখেন, আমাদের 2 টাকায় কয়টি বিক্রি করতে হবে আমাদের কাছে আসলে জানতে চাওয়া হয়েছে এটা। তার মানে খুবই ক্রিটিক্যাল কোশ্চেন ছিল অনেকের জন্য, কিন্তু যারা একটু পড়াশোনা করেন তাদের জন্য আসলে খুব বেশি কঠিন না। তার মানে আমাদের বিক্রয় মূল্যটা কত? বিক্রয় মূল্যটা হচ্ছে এখানে কত? 2 টাকা। তাহলে 2 টাকায় আমরা বিক্রি করতেছি আসলে কয়টা? আমরা যদি এইভাবে বলি, একদম ভেঙে যদি বলি, 2 টাকায় বিক্রয় হয় কয়টি? 12টি। তাহলে 2 টাকায় যদি 12টি বিক্রি হয় তাহলে 1 টাকায় কয়টি বিক্রি হবে? নিশ্চয়ই 1 টাকায় আমরা যেটা বলবো সেটা হচ্ছে 12/2 টি, দ্যাট মিনস 6টি আমরা বিক্রি করব। আনসারটা কি হবে? 6। এখন কেউ যদি এটা না বুঝে থাকেন 75 থেকে 150 কেন 2 গুণ, তাহলে আপনি 1% বের করেন। 1% বের করলে কি হবে? 1/75। অতএব 150% কি হবে? ইন্টু 150। তাহলে কয় টাকা আসতেছে? 2 টাকা। তো এইগুলো তো সময়ের ব্যাপার, মানে আউট অফ দ্য বক্স যদি চিন্তা করেন, যেহেতু গণিতক সংখ্যা, সুতরাং এভাবে একে কত, ইসে কত, এইভাবে বের না করে। আবার যারা আমার ক্লাস করেন এই টাইপের ম্যাথ গুলো কিন্তু আমি বলে দিছিলাম যে একটা স্পেশাল সূত্রের মাধ্যমে করতে পারেন, তবে আগে বেসিকটা ক্লিয়ার হতে হবে। তাহলে আপনি এই টাইপের যত ম্যাথ আছে আপনি চাইলে সেই সূত্রের মাধ্যমে করতে পারেন। তাও সূত্রের মাধ্যমে যদি করি, আমি জাস্ট মানগুলা বসাই, এখানে উল্লেখ না করতেছি যে কোথায় কি হচ্ছে গল্পটা। যারা ক্লাস করছেন তারা জানেন। তার মানে 12টি 75% ক্ষতি, তার মানে এখানে 25% ক্ষতি মানে 75। জানি না কয়টা বিক্রি করতে হবে। 50% লাভ মানে হলো 150। আপনি চাইলে এবার কাটেন, এখানে কত? 2, এখানে কত? 6। তাহলে আলটিমেটলি ক্যালকুলেশন করলে এক্স এর ভ্যালু কত? 6। যারা ওইটা আমি বলে দেই, কারণ ওইটাও দরকার আছে পরীক্ষার হলে টাইম সেভ করার জন্য। আগে তো বেসিকটা জানা দরকার। বেসিকের গেমটা বুঝলে এই সূত্রের গেমটাও বুঝবেন। সূত্রটা আমি লিখে দিচ্ছি না, কিন্তু সূত্র দিয়ে যে করা যায় সেটা দেখাইলাম। ঠিক আছে? যারা ক্লাস করেছেন তারা জানেন যে আমি এই সূত্রটা আপনাকে ডিটেলস বিশ্লেষণ করেও বুঝাইছি, এবং নরমালি সূত্রের বাইরে কিভাবে চিন্তা করবেন এর আগে যেটা দেখাইলাম ওইটাও দেখাইছি। ওকে ফাইন, পরে আসি তাহলে। এই 2টা কোশ্চেনই ছিল, আসলে এই 10টা কোশ্চেনের মধ্যে 2টাই ছিল মজার কোশ্চেন। এবার কি বলছে দেখেন, 2টি বৃত্তের পরিধির দৈর্ঘ্যের অনুপাত 3:4 হলে বৃত্তদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত কত? ধরেন এই ধরনের কোশ্চেন যদি বলে তাহলে আপনি খুব দ্রুত ক্যালকুলেশন কিভাবে করবেন? যদি পরিধির অনুপাত দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফলের অনুপাত যদি বের করতে বলে, ডিরেক্ট ওদেরকে বর্গ করে দিবেন। যে 2টা পরিধির অনুপাত যা থাকবে তাদেরকে বড় করে দিলে হয়। তাহলে 9:4 কত? 16। তাহলে 9:4 কত? 16। আনসার হচ্ছে অপশন খ। এখন প্রশ্ন হতে পারে যে এটা কেন, কিভাবে হয় এটা? ইয়েস, আপনার আসলে ওইটাই জেনে আসতে হবে। তারপরে না হয় আপনি পরীক্ষার হলে এগুলা মুখে মুখে করে ফেলতে পারবেন, খাতা কলম ছাড়া। মুখস্থ না, বুঝার চেষ্টা করেন। আমি যদি এমন করে আপনাকে বলি যে সাপোজ এই হচ্ছে একটা বৃত্ত, এবং ধরেন এই হচ্ছে আরেকটা বৃত্ত। এই তো 2টা বৃত্ত, একটা বড় একটা ছোট। প্রথম বৃত্তের রেডিয়াসটা সাপোজ আমরা এমন করে বলি যে স্মলার আর, আর দ্বিতীয় বৃত্তের রেডিয়াসটা আমরা এমন করে বলি ধরেন ক্যাপিটাল আর। কেমন? তো এবার যদি আমরা বলি যে আমাদের বড় বৃত্তের পরিধিটা কি হবে? বড় বৃত্তের পরিধি হবে 2πr। এই তো পরিধির সূত্র 2πr। আচ্ছা,
এবার আসেন তাহলে আমাদের এই ছোট বৃত্ত যেটা আছে তার পরিধি সূত্রটা কি হবে, সেটাও হবে 2πr। আপনি আবার একটা জিনিস বোঝার চেষ্টা করেন তো, দুইটা বৃত্তের যদি আমি অনুপাত করি তাহলে যে জিনিসগুলো কনস্ট্যান্ট মানে ধ্রুব বা অপরিবর্তনীয়, সেগুলো থাকা না থাকা একই কথা, তাই না? কেমন করে একই কথা, এখানে চিন্তা করে দেখেন তো, আমাদের এখানে 2, এখানে 2, এখানে পাই, এখানে পাই, এগুলোর কোনো দরকার আছে অনুপাতের ক্ষেত্রে? এগুলো আলটিমেটলি থাকছে না, কারণ এগুলো ধ্রুব। বৃত্ত যতই বড় হোক যতই ছোট হোক এই মানগুলো কি থাকবে, সর্বদাই অপরিবর্তনীয় থাকবে। তাহলে পরিবর্তনটা হবে কোথায়? পরিবর্তনটা যে জায়গাগুলোতে হবে সেই জায়গাগুলো হচ্ছে রেডিয়াস। এই যে রেডিয়াসটা দেখতে পাচ্ছেন, প্রথম বৃত্তের রেডিয়াস মানে ব্যাসার্ধ, এবং এই দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ। পরিবর্তন আসলে এই ব্যাসার্ধের মধ্যেই হবে। তার মানে বৃত্তটা কত বড় হবে কত ছোট হবে সেটা সম্পূর্ণই ডিপেন্ড করে কার উপর, ব্যাসার্ধের উপর। এবার তাহলে আমরা চিন্তা করতে পারি আমাদের পরিধির অনুপাত আর অনুপাত ক্যাপিটাল আর, আর তার ভ্যালুই দেওয়া আছে কত, 3:4। তার মানে আমরা বলতেই পারি যে এই প্রথম বৃত্তের রেডিয়াস হচ্ছে 3 একক, তৃতীয় বৃত্তের রেডিয়াস হচ্ছে কত, 4 একক। এইবার এই দুই বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত বের করি। তাহলে ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। তার মানে পাই আর স্কয়ার, আর এটারও কি হবে পাই আর স্কয়ার। আমি একটু আপনাদের বেসিকটা বিশ্লেষণ করেই দেখাচ্ছি, জাস্ট ম্যাথ সলভ করছি বিষয়টা তা না। কিভাবে করবেন খুব দ্রুত সেটাও দেখাইছে। এবার আমরা এখানে বেসিকটা দেখাই। দেখেন তো, বৃত্তের ক্ষেত্রফলের ক্ষেত্রে একটা জিনিস কি আছে, কনস্ট্যান্ট আছে, সেটা কি পাই। তার মানে এই পাই বাদ গেল, আলটিমেটলি আমার কি থাকছে খেয়াল করে দেখেন, আমাদের থাকছে হচ্ছে আর স্কয়ার, আর এখানে ক্যাপিটাল আর স্কয়ার। দুইটা বৃত্তের রেডিয়াসের বর্গ না, মানে ব্যাসার্ধের বর্গ না। তার মানে এইগুলা যেগুলা দেওয়া আছে এগুলো আসলে ব্যাসার্ধের মান, ঠিক আছে? তাহলে ব্যাসার্ধের মানগুলো যদি এখন বসায় দেই, তার মানে এটা ছিল আমাদের ছোট বৃত্ত, তার ব্যাসার্ধ আমি যদি 3 বলি, আর এটা হচ্ছে কি 4। তার মানে কি 3 3 9 আর 4 4 কত, 16। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কেন ওই অনুপাতগুলোকে জাস্ট বর্গ করে দিলে ক্ষেত্রফলের অনুপাত চলে আসে, কেন কি কারণে। আমি যেটা ফার্স্ট ক্যালকুলেশন করে দেখিয়ে দিছিলাম। তার মানে আমরা আসলে ক্ষেত্রফলের অনুপাত বের করতে গেলে এই ব্যাসার্ধের যে অনুপাত তারা পরিধির যে অনুপাত বলে দিছে, সেই পরিধির অনুপাতটাকে জাস্ট বড় করে দিলে আমাদের হয়ে যাচ্ছে, তাই না? এবার যদি আমি আপনাকে বলি দুইটি বৃত্তের পরিধির অনুপাত, সাপোজ দুইটা বৃত্তের পরিধির অনুপাত 5:9, তাহলে ক্ষেত্রফলের অনুপাত কি হবে? সবাই একটু কমেন্টস করে ফেলেন। দুইটি বৃত্তের পরিধির অনুপাত আর অনুপাত এখানে 5:9 হলে ওই দুই বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কি হবে? তার মানে এই ধরনের কোয়েশ্চেন এখন থেকে পরীক্ষায় আসলে আপনারা দ্বিতীয়বার চিন্তা করতে হবে না, জাস্ট দেখবেন আর মুখে মুখে ক্যালকুলেশন করে অপশন মিলানোর চেষ্টা করবেন। আচ্ছা আসেন তাহলে আমরা পরে দেখি কি আছে। খুবই সুন্দর একটা কোয়েশ্চেন, খুবই বেসিক কোয়েশ্চেন আর কি। বি সমান যদি a প্লাস সি হয় এবং বি সমান ভ্যালু যদি 3 হয়, তাহলে আমাদের কাছে জানতে চাইছে এ বি প্লাস বি সি হোল স্কয়ারের ভ্যালু কত। তো এইগুলো আসলে আপনার কমন সেন্স, এগুলো আপনি অনেকদিন যাবত ম্যাথ করছেন, এগুলো যে একদম কমন আসতে হবে পরীক্ষায় ডাজন্ট ফ্যাক্ট। ফ্যাক্ট হচ্ছে আপনি কিভাবে সমাধান করবেন। তো আপনার কাছে জানতে চাইছে এ বি আর বি সি হোল স্কয়ারের ভ্যালু। আপনি চাইলে এভাবে চিন্তা করতে পারেন যে এখানেও বি আছে এখানেও বি আছে, বিটা আপনি কমন নিয়ে নেন, তাহলে এ প্লাস সি থাকছে, তাই না? তার উপরে কি ছিল, হোল স্কয়ার ছিল। এবার একটু চিন্তা করে দেখেন তো, বি এর ভ্যালু কত দেওয়া আছে, 3 দেওয়া আছে, কিন্তু আবার এইখানে বি এর ভ্যালু কি বলা আছে, এ প্লাস সি বলা আছে, কি মজার ব্যাপার, তাই না? তার মানে এইখানেও আমরা এই এ প্লাস সি এর ভ্যালুটাও আসলে কত, 3 হবে। এ প্লাস সি এর ভ্যালুটাও কি হবে, 3 হবে। তার মানে আমরা এখানে হোল স্কয়ার করে দিতে পারি। তার মানে 3 3 9, তার উপরে হোল স্কয়ার করলে কত, 81। এখন কেউ যদি বলেন না আমি আসলে এইভাবে করতে চাই না, এক একজনের মাথায় এক একটা আসতে পারে, এটাই হচ্ছে অ্যালজেব্রার মজার ব্যাপার, যে কে কিভাবে ক্যালকুলেশন করবেন, কার মাথায় ফার্স্টে কি চলে আসতেছে। কারো কারো মাথায় দেখেন এমনটাও আসতেছে যে বি এর ভ্যালু তো দেওয়া আছে কত, 3 দেওয়া আছে, তাহলে এটা 3a প্লাস 3c, এমনটাও কিন্তু আসছে অনেকের মাথায় পরীক্ষা হলে। হ্যাঁ, এগুলো আপনি যত করতে যাবেন ততই আপনার এই জিনিসগুলো মাথায় চলে আসবে। তার মানে এখানে কি আসবে, a প্লাস সি, ঠিক আছে, হোল স্কয়ার। একই তো কাজ, যেটা আমি আগে করে ফেললাম এটা আপনি পরে করলেন, এই তো, আর তো কিছু না। হোল স্কয়ার 9 9 81, ঠিক আছে, মজার ম্যাথ ছিল কিন্তু। ওকে, পরে আসি, কি বলছে দেখি। অনেকে আগের কোশ্চেনে আনসার হয়তো দিচ্ছেন, তাই না, 81 81। ওকে,
আচ্ছা ফাইন, ও আচ্ছা এটা বললেন 81, রাইট। এবার কি বলছে দেখেন, 144 সংখ্যাটি কোন সংখ্যার 40%? তো আপনি যদি এটা একদম সমীকরণের মধ্যে করতে চান, অপশন টেস্ট করে করলেও করতে পারেন। আপনি যদি সমীকরণের মাধ্যমে করতে চান, তাহলে কি আপনি ধরেন সংখ্যাটা জানেন না, ধরে নিলেন কি এক্স, এই এক্স এরই কত পার্সেন্ট, এক্স এর 40%, 40% কথার অর্থ কি 40/100 সমান তারা কত হবে বলছে, 144 হবে। তো এটা ক্যালকুলেশন করলে এক্স এর মান চলে আসতেছে, এই শূন্য কেটে দেন, 4 দিয়ে কাটলে 3 4 কত 12, তার মানে 4 কত 24। তাহলে ক্যালকুলেশন করলে x ইকুয়াল আর আর গুণ করলে 36 আর 10 গুণ করলে কত হবে 360। তাহলে 360 কোথায় আছে, অপশন খতে আছে। এখন কেউ যদি বলেন যে না আমি অপশন টেস্ট করে করতে চাই, তার মানে আপনি এটা চিন্তা করে দেখেন যে এই যে 360, এই 360 এর 40% যদি বের করেন, 360 এর 40% যদি বের করেন, তাহলে 40/100 সেটা সমান কি 144 হয় কিনা? যদি হয় তাহলে সেটি আনসার। হ্যাঁ, আসলে দেখতে পাচ্ছি যে গুণ করলে কত হয়, 144 হয়। এই শূন্য কেটে দেন, এই শূন্য কেটে দেন, তার মানে 36 ইন্টু 4 গুণ করলে দেখেন 144 হয়। তার মানে 424, এর 4 হাতের 2, 3 4 12 আর 2 কত 12 আর 2 হচ্ছে 14। তার মানে সমান হয়ে গেল 144। ইয়েস, তাহলে আমরা বলতে পারি অপশন টেস্ট হিসেবে 360, দ্যাট মিন্স খটাই আনসার। আশা করি বুঝতে পেরেছেন। আরো কিছু আছে? হ্যাঁ, লাস্ট আরেকটা দেখতে পাচ্ছি, এক ব্যক্তি 300 টাকায় একটি জিনিস ক্রয় করে 4 মাস পর 963 টাকায় বিক্রি করলে তার বার্ষিক শতকরা লাভ কত? বার্ষিক মানে এটা পরীক্ষার হলে অনেকেরই কেমন কেমন ঝামেলা করে ফেলছে, এই বার্ষিক কথাটা উল্লেখ করে আর 3 মাসের লাভের কথা উল্লেখ করে। সমস্যা নাই ভাই, আপনার লাভের হার টাকায় জানতে চাইছে, তাহলে লাভের হার বের করার সূত্রটা কি, উপরে হয় লাভ, লাভটা কত, আমার বিক্রয় মূল্য কত 300, 963, তাই না, 963 বিক্রয় মূল্য, আর ক্রয় মূল্য কত টাকা 900 টাকা, এইটা আমার লাভ। তো লাভটা কার উপরে হয়, ক্রয় মূল্যের উপর, ক্রয় মূল্য কত টাকা 900 টাকা। মজার ব্যাপার হচ্ছে এই যে লাভ যেটা বের হলো সেটা আসলে কি, যেহেতু তারা বছর এবং মাসের একটা কম্বিনেশন নিয়ে আসছে, তো সেই ফিউশনে আমাদের এই লাভটা আসলে কয় মাসের লাভ, এই লাভটা আসলে 3 মাসের লাভ। তো আমরা এখানে বের করতে চাচ্ছি কয় মাসের লাভ, এক বাৎসরিক। তার মানে আমরা এটাকে 3 দিয়ে 4 মাসের, সরি এটা 4 মাসের লাভ ছিল, তার মানে 4 দিয়ে ভাগ করলে আমরা কি পাচ্ছি, 1 মাসের পাচ্ছি। 4 দিয়ে ভাগ করলে 1 মাসের, অতএব আমরা যদি 12 দিয়ে গুণ করি, তার মানে 12 মাসের বিষয়টা বের হয়ে আসবে। তাহলে উপরে হচ্ছে আমাদের কত 63, নিচে হচ্ছে কত ক্রয় মূল্য 900, আর 4 দিয়ে কাটতে এখানে 3, তার মানে ইন্টু 3। তাহলে এইবার ক্যালকুলেশন করলে আমাদের হয়ে যাচ্ছে, আমরা যদি 3 দিয়ে কাটি তাহলে এখানে হয় হচ্ছে 300, আর এটাকে পার্সেন্টেজে নিতে বলছে, তাহলে ইন্টু আমাদের 100 হবে, এখানেও 100 হবে। তাহলে এই 2 শূন্য কেটে দেই, ঠিক আছে। তাহলে আমাদের বাংলায় লিখে আমি ইংলিশ করে ফেলছি, ঠিক আছে। তাহলে এই শূন্য কেটে দিলাম, এবার 3 দিয়ে কাটলে 3 2 গুণে 6, 3 3 3 3, তার মানে 21 টাকা। লাভের হারটা কত হবে 21 টাকা, ঠিক আছে, অপশন গ। এখন কেউ যদি এইগুলা খুবই কমপ্লিকেটেড লাগে, আপনি আরো সহজে করে চিন্তা করতে পারেন। আরো সহজটা কি, 900 আর 63, তার মানে আপনি বুঝতেই পারছেন আপনার লাভটা হচ্ছে কত টাকা 63 টাকা। কয় টাকার মধ্যে, ক্রয় মূল্য 900 টাকার মধ্যে। কয় মাসের লাভ, 4 মাসের লাভ। কয় মাসের দরকার, 12 মাসের দরকার। কিসে নিতে হবে, পার্সেন্টেজে, তাই 100 দ্বারা গুণ। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এই 2 শূন্য, এই 2 শূন্য আমরা কেটে দিই। এই 4 দিয়ে আমরা এখানে কাটলে হয় হচ্ছে 3, এই 3 দিয়ে এইখানে কাটলে হয় হচ্ছে 3, 3 দিয়ে এখানে কাটলে 3 দুগুণে 6, 3 একে 3, তার মানে কত 21 টাকা। শতকরা লাভের হার, বাৎসরিক লাভের হার হচ্ছে কত টাকা 21 টাকা। আশা করি সবাই বিষয়গুলো ক্লিয়ার এবং আনসারটা ঠিক করতে পেরেছেন। অনেকে আমাকে কমেন্ট সেকশনে আবার আমার গ্রুপগুলোতে জানিয়েছেন যে একটা ম্যাথ বাদে বাকি সবই নাকি তাদের হয়েছে, যারা ক্লাসগুলো করছে রেগুলারলি। হ্যাঁ, আসলে ওই কোশ্চেনটা ভুল ছিল, ওইটা বাদে সবই হওয়ার কথা। 2টা কোশ্চেন একটু ক্রিটিক্যাল ছিল, এই 2টা কোশ্চেন সম্পর্কে আগে এই যে 2টা কোশ্চেন কিছু আপনার ক্রিটিক্যালের কথা বললাম লাভ লসের ক্ষেত্রে, ওই ম্যাথগুলো অনেকবার পরীক্ষায় করছেন বা অনেকবার আশা পরীক্ষায় কোশ্চেন।
ওকে, সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে এই ব্যাখ্যাগুলো দেখার জন্য। আশা করি পরবর্তী যে কোনো ক্লাসে আপনাদের সাথে আবারও এই ধরনের ব্যাখ্যাগুলো নিয়ে আসবো। ইভেন আমাদের আজকে 5টা কিংবা 5:30টায় আমি আবার আপনাদের সাথে লাইভে আসবো যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে 23 সাল ভিত্তিক 5 তারিখে যে সিনিয়র অফিসারের পরীক্ষাটি হতে যাচ্ছে সেটার পারমুটেশন টপিকটা নিয়ে। এর আগে আমি কম্বিনেশন নিয়েছিলাম, আজকে পারমুটেশন নিয়ে কথা বলবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।